This is Tania Ahmed. আমাদের মানে ভালোবাসার জায়গাটায় এই যে রেসপেক্টটাও কিন্তু দরকার আছে। ভালোবাসার ভিতরে যেমন রেসপেক্ট থাকতে হয়, ভালোবাসার ভিতরে একটু টক মিষ্টি ঝাল সব কিছুই থাকতে হয়। দুজনে বরিশাল না, মাথা কিন্তু হট হয়ে যাচ্ছে, হিট করে বাষ্পনে। আমি মনে করি যে মানুষ মুহূর্তে বাঁচে, আমি এই মুহূর্তটা খুব ভালো থাকবো, এটাই আমার ইচ্ছে। যুদ্ধ, উল্টো যুদ্ধ করিস তোরা, যারা ভুল করছিস তারা আবার যুদ্ধ করছিস, সেলাইট যুদ্ধ করতে আসো। হ্যাঁ, পিসা দিয়ে পিড়াই আইসে দিয়ে ঢাইকে রাখবো। আর আমার জায়েদ খান ভাই হইলে গিয়া আইসের মধ্যে তুফান, এই ছোট্ট একটা জায়গার মধ্যে তুফান উঠেই ফেলতে আসে। Friday night with Zayed Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। Friday night with Zayed Khan. Friday night with Zayed Khan. আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের এই সেকেন্ড সিজন থেকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ এবং শুভেচ্ছা। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। নতুন বছরে কে আজকে আমার অতিথি এবং কাকে নিয়ে আড্ডা দিব একটু না বললেই নয়। ফ্যাশন জগতে তিনি ছিলেন একজন অনন্যা। তার সময়ে সেই ফ্যাশন দিয়ে, র্যাম দিয়ে অসংখ্য তরুণ তরুণীকে তিনি আকৃষ্ট করে রেখেছিলেন এবং তাদের সেই গ্রুপটা সেই সময় ফ্যাশন জগতে সম্পূর্ণ একটা নতুন মাত্রা নিয়ে এসেছিল। অভিনয়ে তিনি অনন্যা, ফ্যাশন, মডেলিং সব ক্ষেত্রেই তিনি জনপ্রিয় এবং ভীষণ ভালো মানুষ একজন, সবার প্রিয়, আমাদের সবার প্রিয় এবং আমার প্রিয় তানিয়া আহমেদ। আসছে তানিয়া আহমেদ। স্বাগতম ঠিকানা তারার মেলায়। Friday night with ওয়েলকাম। Zayed Khan, হ্যালো আপু, কেমন আছো তুমি? ফ্যামিলি প্লিজ বসো। আপু 35 বছরের ক্যারিয়ার, আমার অলমোস্ট প্রায় 20 বছর। তো আমরা ফ্যামিলির মানুষের বলার কিছু রাখে না, বাট এই 20 বছর বা 35 বছর ক্যারিয়ারে আমি প্রথম তোমাকে পেলাম আমার গেস্ট হিসাবে, আর সেটা আবার আমেরিকাতে, নিউ ইয়র্কে ঠিকানায়। সেইটাই তো তোমার তো জার্নি, বিশাল জার্নি। তোমার ক্যারিয়ারের জন্য আমার একটা আলাদা ডকুমেন্টারি অনুষ্ঠান লাগবে করা, এটা অনেক বড়। আমি যদি আপা এই মুহূর্তে বলতে চাই যে তোমার সেই অনেক বিজ্ঞাপন, কিন্তু আজাদ বলপেন তোমাকে যেভাবে লাইমলাইট, তোমাদের সেইখানকার একটা গ্রুপ বা তোমার আশাটা খুব সংক্ষেপে যদি তোমার আশাটা একটু বলো, যে তোমার মডেলিং বা তোমার শুরু একটা ক্যারিয়ার। আমার যেমন ছোটবেলা থেকেই ঢং করে ছবি তোলবার একটা প্রবণতা ছিল সবসময়। মানে আমার ছবি দেখলে মানুষ বলতাম, ইভেন সোহেল রানা মামা, বড় মামা বলতেন যে তোর মেয়েটা ঢং জানে, মানে আছে না, আম্মুকে দুষ্টামি করে বলতো। তো আমার সবসময় না অভিনয়ের প্রতি বা এই এটার ব্যাপারে প্যাশনেট ছিলাম। বাট আমি কখনোই বুঝিনি যে আসলে আমি করতে পারবো কি পারবো না। ঢং করে ছবি তোলা মানে তো আসলে অ্যাক্টিং না, অ্যাক্টিং ইজ সামথিং ডিফারেন্ট। কিন্তু আফজাল হোসেনের ওখানে আমার কয়েকটা ছবি দেখে আমার একটা রানাকে তুই চিনিস, আমার ছোট ভাই, রানার ফ্রেন্ড, ও বললো যে আপু তোমার এত সুন্দর ছবিগুলো আমি নিয়ে যাব। তা আমি বলছি কেন? তো বলছে আমি আফজাল ভাইকে দেবো। আমি বলছি ফান, লাইক এটা কি কাজ হবে নাকি, এভাবে করা হয়? ও নিয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন কোনো খোঁজ খবর নেই। তারপর হঠাৎ করে একদিন দেখি যে হ্যালো আসসালামু আলাইকুম, তানিয়া আছেন? হ্যাঁ জি বলছি, মাত্রা থেকে ফোন করছি। তো হ্যাঁ বলেন। আমি তোর মাথায় নেই যে মাত্রা মানে আফজাল ভাইদের ওটা। তো মাত্রা থেকে ফোন করেছি, আমরা আপনার সাথে একটু মানে কথা বলতে চাই, আপনার একটু ভিজুয়াল। এরপর আমি গেলাম, যাবার পরে আমার ভিডিওগ্রাফি করা হলো, মানে যেটাকে এবং খুব ইন্টারেস্টিং বিষয় আছে, আমাদের শাইখ সিরাজ ভাই সেই সময় ফটোগ্রাফি উনি শখে করতেন। হ্যাঁ, এবং স্ক্রিন টেস্ট যেটাকে বলে, স্ক্রিন টেস্ট আমরা করেছি, কিন্তু সেই ফটোগ্রাফিটার মানে ছিলেন আমাদের শাইখ সিরাজ ভাই। মানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যাই হোক, সেটাতে ওনারা আমাকে পছন্দ করলেন। করবার পরে তারপরে খুব মজার বিষয় ছিল যেটা হচ্ছে ওনারা চেয়েছিলেন আমার ভিডিও অ্যান্ড এক্সপ্রেশন সব কিছু দেখে কোনো বিউটি প্রোডাক্ট দিয়ে শুরু করবেন। আমার চুল সারা জীবনে যে এখন যতটুকু দেখছি এটার মধ্যে আমার সবচেয়ে লম্বা চুল। আমার চুল সবসময় আমি সবসময় ছোট রেখেছি। এটা আমার ছোটোবেলাতে আমার স্কুলের নামই ছিল বয়কাট মিষ্টি। সো আমি সবসময় বয়কাট ছিলাম। তো উনি আমাকে যখন অফার দিলেন যে একটা তেলের বিজ্ঞাপন, আমি তো তখন অবাক। তো উনি বললেন যে না আসলে আপনাকে দিয়ে আমার বিউটি প্রোডাক্টই করাতে চেয়েছি। তখন উনি আপনি করে বলেন, বিউটি প্রোডাক্টই করতে চেয়েছি, কিন্তু আসলে আমাদের যে মডেল করবার কথা ছিল সে হঠাৎ করে মিস করেছে, কিন্তু আমার শুটিংটা করতেই হবে, আমরা সব সেট ফেলে দিয়েছি অ্যান্ড এভরিথিং দিস অ্যান্ড দ্যাট।
তা আমি বলছি, আমার এই চুল আমি কি করে, মানে এই চেহারায় রূপবানের পাঠ, মানে এরকম একটা ব্যাপার হলো আর কি। তো বললো যে না না ইটস ওকে, আমরা, আপনি কোনো টেনশন করবেন না, ইউ উইল গেট দ্য বেস্ট হেয়ার ড্রেসার অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তারপরে আমরা কাজ করলাম। ফার্স্ট শট আমার ছিল আড়ং বলে, মগবাজারের আড়ং, দ্যাট ওয়াজ দ্য অনলি আড়ং তখন ওই সময়। আড়ংয়ে এরকম অনেকগুলো ঝাড়বাতির ভিতর থেকে এরকম আমি হঠাৎ করে উকি মেরে একটা হাসি মারি, অ্যান্ড ইউ নো হোয়াট, আমার ফার্স্ট শট ওয়াজ ওকে। ওয়াও, এভাবে আমার যাত্রা শুরু। তারপরে তো নানা ধরনের মানে নানা রকমের এক্সপেরিমেন্টাল যত কাজ আফজাল হোসেনের, তখন ক্রোমার কাজ হতো না, আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট করাবেন। ক্রোমার কাজ, নানা ধরনের ক্রোমার কাজ আমি করলাম। প্রথম করলাম হচ্ছে আমিন জুয়েলার্স, অ্যান্ড ইট বিকেম আ ভেরি পপুলার, বিকজ ওই সময় এরকম একটা লুক, এরকম একটা জিনিসপত্র মানুষ তো কখনো এক্সপেক্ট করেনি। সো এভাবে করে করে করতে করতে দুটা তিনটার পরে আমার আজাদ বলপেন ওয়াজ লাইক বাম্পার হিট। এবং এটার পিছনে গল্পটা খুব ইন্টারেস্টিং। আমরা শুটিং করতে গেছি লালবাগের কেল্লায়, নর্মালি আমরা কিছু শর্টস নিব, এমন বৃষ্টি, মানে এরকম বৃষ্টি বোধ হয় মানে শুটিংই প্যাক আপ হয়ে যায় এরকম। তো আফজাল ভাই তো সবসময় খুব ক্রিয়েটিভ মানুষ। আফজাল ভাই বলছেন যে, নোবেলকে বলছেন যে, নোবেল তুমি কি বৃষ্টিতে ভিজতে পছন্দ করো? আফজাল ভাই ও তো নর্মালি হচ্ছে, হ্যাঁ আফজাল ভাই বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। তো বলছে আচ্ছা তাহলে এটা পড়ো, যাও ভিজো। হ্যাঁ বলছে বৃষ্টিতে ভিজো, মানে আমরা তো সবাই প্রিপেয়ার্ড ছিলাম না। তারপরে তাকে পাঠিয়ে দেওয়া হলো, বৃষ্টিতে ভিজে ভিজে কিছু শর্টস ছিল এরকম দুঃখ মুখ সমুখে এই সেই, অ্যান্ড আমারও কিছু শর্টস ছিল। তো বৃষ্টিটাই তখন ওটার ভেতরে বেদনার সাথে, কারণ একটা ওয়াজ লাইক অ্যাবাউট লাভ অ্যান্ড লাইক কাউকে হারিয়ে ফেলা আবার ফিরে পাওয়া। সো বৃষ্টিটা অনেক ম্যাটার করেছে ওটায়, মানে ওটাকে মাঝে মাঝে কিছু জিনিস, নেগেটিভ জিনিসও তোর জীবনে খুব পজিটিভলি মানে ইম্প্যাক্ট ফেলে। সো সামথিং লাইক দ্যাট। তোমাকে এবার কতগুলো বিজ্ঞাপন করছো তোর মনে নাই? কিন্তু আমি অনেক বেশি বিজ্ঞাপন করেছি তা বলবো না, 20-22টার মতো করেছি। বাট ইট ওয়াজ আর তোমরা র্যাম মডেলিংটা শুরু করলা বাং প্রথম? ওটা হচ্ছে 93-4 এর দিকের কথা। 93-4-এ তখন র্যাম্পে কাজ করতেন হচ্ছে বিবি আপা কাজ করতেন। বিবি আপা তখন মাত্র এসছেন। তার আগে আমি মৌদি মানে আমাদের মৌনা, এটা হচ্ছে তুপাও একজন মডেল আছে, খুব নামকরা মডেল, ওর বড় বোন মৌসুমিদি দিদি আর কি বললেন যে আমি তোমাদেরকে নিয়ে একটু কাজ করতে চাই অ্যাজ আ মডেল। আর ওই ছেলেদেরকে আমাদের হয়েছে কি, ওই যে আমরা যখন আফজাল ভাইয়ের ওখানে কাজ করতে গেছি তখন তো আমরা টিমের মতো হয়ে গেছি, সব আড্ডা মারছি, বন্ধু বান্ধব এরকম হয়ে গেছে। সো ছেলেপেলেরা দেখছে যে আচ্ছা এরা তো মডেলিং করছে। আর আফজাল ভাইয়ের ওয়াইফ মানে আমাদের মুনা ভাবি আমাদেরকে র্যাম্পের যে হাঁটাটা শুধুমাত্র মানে প্র্যাকটিস করিয়েছেন। উনি তো খুব ভালো কোরিওগ্রাফার ছিলেন, উনি দিল্লিতে লেখাপড়া করেছেন। তো আমি করলাম যে ওকে ফাইন, যাই দেখি করি, মানে শখ। তখন তো আসলে সব কিছু আমরা শখে করতাম। যখন এই জিনিসটা শখ থেকে আসলে বেশি প্রফেশনাল হয়ে গেছি, এখন আসলে এটার ভিতর ভালোবাসা কিন্তু অনেকেরই কমে গেছে। কথাটা কিন্তু ভুল না, খেয়াল করিস। মানে আমরা যখন শখের একটা জিনিস করি, সেই জিনিসটা কিন্তু অনেক মমতা নিয়ে করি। তো সেই মমতাটা আমাদের ছিল। যাই হোক কাজ করতে গেলাম, আলহামদুলিল্লাহ উই ডিড গুড। তারপরে যখন বিবি আপা আসলেন, বিবি আপা তখন আমাদেরকে ডাকলেন। I was selected. Sweetie was not selected first time. তারপরে পরবর্তী পর্যায়ে সুইটিকেও কোনোভাবে মানে গ্রুপের একজন একটু নেই, মানে আমাদের মানে মন খারাপ লাগছে। মানে আমরা তখন এই সময় আসলে না বন্ধু একটা মানে আমাদের বন্ধুত্বটা অনেক স্ট্রং ছিল। আমার শুটিং সবাই চলে আসছে, অন্যদের কাজ নাই, আবার ওদের শুটিং আমি চলে যাচ্ছি, আমারও তো কাজ নাই। আমরা সবসময় সবাইকে হেল্প করেছি, সবসময় একটা টিমের মতো। তোমাদের জেনারেশনটাই ভালো ছিল আপা, এখন এই জেনারেশনের মধ্যে এগুলো খুব কম। এখন একজনের কাজ মানে ভাই কেন আসবে, কোনোদিন খবরও নিতে যায় না। এখন আমাদেরও পরে, আমাদের প্রজন্মটাও একটু ছিল, তারপরে একদমই নাই। তোমরা তো আসলে বন্ধু এবং এখন একজনের খবর রাখো। এটা আসলে শুধুমাত্র ওদেরকে দোষ দিয়ে কি লাভ আছে? তুই দেখ এখন একটা অনুষ্ঠানে যখন যাই আমরা, অনুষ্ঠানে 4টা বাচ্চা যদি থাকে, 4টা বাচ্চা চারদিকে ঘুরে মোবাইল টিপতে থাকে। টেকনোলজি যেমন আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তেমনি টেকনোলজি কিন্তু আমাদের মানে একজনের কাছ থেকে আরেকজনকে দূরেও সরিয়ে নিয়েছে। আপা তুমি জানো আমাদের এই ফ্রাইডে নাইট জায়েদ খান আমরা গত বছর শুরু করি। জি, আমরা প্রথম সিজনে আমরা খুব সফলতার সাথে অনেক মানুষ দেখেছে, শুরু করেছি, শেষ করলাম। এরপর আমি ওমরা করতে গেলাম, এরপর ঠিকানার ম্যানেজমেন্টের দায়িত্ব মানে তাদের সিদ্ধান্তের কারণে আমরা অনেকদিন অফ রেখেছিলাম।
এখন আমরা এই দ্বিতীয় সিজন শুরু করেছি এবং নতুন বছরের দ্বিতীয় সিজনের প্রথম অতিথি তুমি। এটা আলহামদুলিল্লাহ। মানে আই এম লাকি যে তোমার সাথে বসতে পেরেছি এবং তোমার সাথে প্রথম এপিসোডটা করতে পেরেছি এই সেকেন্ড সিজনের। এটার জন্য আসলে আমি অনেক নিজের কাছে খুব ভালো লাগছে, যে কৃতজ্ঞ তোমার কাছে। তোমার সাথে অনেক কিছু জানার আছে, শেখার আছে তোমাদের। তুমি মডেলিং বলো, ফ্যাশন র্যাম্প বলো, তারপর হচ্ছে নাটক বলো, সিনেমা বলো, এমন কোনো ক্ষেত্রে নাই তোমার পদচারণা নাই। তো সেই পদচারণাটা আসলে আমার স্টুডিওটা তুমি দেখতে পাচ্ছ আজকে। যেহেতু নিউ ইয়র্কে তুমি এসছো, আমাদের ইচ্ছা ছিল, মানে আমাদের ম্যানেজমেন্ট, আমারও ইচ্ছা ছিল তোমাকে নিয়ে শোটা বাইরে করি, একটু নিউ ইয়র্কের কোনো মনোরম পরিবেশে, কিন্তু স্নোফল বা যে কোনো কারণে বাট হয়। এই যে জায়েদের সামনে বসে আমি করছি এই যে অনুষ্ঠানটা, আমি আছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি আপনাদের না, তোমাকে শোনো না, শেষ করতে দাও। এই জায়েদের সামনে তো তোমার ইন্ট্রোডাকশনটা করলাম। তোমার শাড়ির মেলা শুরু হয়েছে, সেটা আমরা জানি। 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি শুরু হবে। তুমি প্রতি বছর করো, তোমার বিভিন্ন শাড়ির সমাহার, এবং নিজে যে শাড়িটা পরে আসছো আজকে নিজের ডিজাইন করা, তোমার শাড়ি মেলা সারা নিউ ইয়র্ক মানে আমেরিকা ঘুরে চলে। আমেরিকায় আমি বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার কথা হলো সবাই সব দেশকে নিয়ে টানাটানি করে, বাঙালি মানুষজন অন্য দেশকে নিয়ে টানাটানি করে, কিন্তু আমাদের বাংলাদেশে যে কত সুন্দর জিনিস আছে। আমরা সবার অভিনয় দেখে বলি না যে অমুকের অভিনয় খুব ভালো, তমুকের, মানে বিদেশি না, সেটাই তোমার কথা থামিয়ে বলি। তোমার শাড়ির এই ঘটনা, আমাদের ঠিকানার একটা পাশে একটা স্টুডিও করেছিলাম, ঠিকানা হাব, যেখানে শুধু এই অনুষ্ঠান না, অনেক কিছুই হয়। মানে ঠিকানা কমিউনিটি অনুষ্ঠান, ওখানে আগামী পিঠা উৎসব হবে সামনে আমাদের ওখানে, এবং জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে ঠিকানার সবাই। এবং ঠিকানা হচ্ছে এমন একটি জায়গা, প্ল্যাটফর্ম, বাংলাদেশের 36 বছর ধরে ওটাকে কাজ করছে বাঙালিদের নিয়ে। বাঙালি আমাকে এখানে সুযোগ দিয়েছে এই বাঙালি তারকাদের নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশিদের নিয়ে। তো চলো আজকে আমরা স্টুডিওর থেকে বের হয়ে প্রথমবারের মতো এই পর্বটা আজকে আমরা হেঁটে হেঁটে কথা বলে তোমার সাথে তোমার এই শাড়ি মেলার কথা শুনবো আমরা সেই ঠিকানা হাবে গিয়ে। চলো। Friday night with Zayed Khan, New York ঠিকানা। আপু, এটা হচ্ছে ঠিকানা হাব। আজকে তুমি প্রথম এখানে কোন সেলিব্রিটি হিসেবে শুটিং করছো। It's really great, ভাই। এত সুন্দর একটা জায়গা। আপু প্লিজ বসো। হ্যাঁ, প্লিজ। এটা শুধু ঠিকানায় কমিউনিটি হাব করেছে, এখানে আমাদের এটা পিঠা উৎসব আছে 7ই ফেব্রুয়ারি, এবং কমিউনিটি অনেক ছোটো এখানগুলো হয়, নতুন করে এরা গুছাচ্ছে, মানে দেখে ভালো লাগছে আর কি। মানে বাঙালিদের মধ্যে, আমেরিকাতে বাঙালিদের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা, এবং তোমাকে জন্য বললাম চলো স্টুডিওর বাইরে তোমাকে একটু নিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। আপু, তোমাকে যে কথা বলছিলাম, হ্যাঁ, শাড়ি মেলা, তোমার শাড়ি মেলা ইতিমধ্যে সারা ফেলেছে। ভার্জিনিয়া থেকে সবাই ফোন করে, তুই সুন্দর সুন্দর এত ডিজাইনের শাড়ি, আজকে তোমার শাড়িটা বলতেছিলাম সেটা যে এত সুন্দর কিন্তু লাগতেছে। মজার বিষয় যেটা হয়েছে আজকে, কিন্তু তুই আর আমি প্ল্যান করে কোনো কিছু করি, কিছুই plan হয়নি। আমি যখন ওকে দেখেছি ফার্স্ট, লাইক এটা কেমনে হলো, মানে পুরো জিনিস একদম টুকি হিসেবে মিলে গেছে। আবার তোমার এই শাড়ি মেলা নিয়ে প্ল্যান, তুমি যে বাঙালিদের মধ্যে তোমার ডিজাইনকে এভাবে ছড়িয়ে দিচ্ছ। আমি ছোটবেলা থেকেই যে কাজটা শুরু করেছি অ্যাজ এ মডেল, সেই সময় থেকে কিন্তু আমি সবার ডিজাইন করি। লাইক এটা আমার আফজাল হোসেনের যে ওয়াইফ, উনি আমাকে এই জিনিসটা ওনার দ্বারা আমি ইন্সপায়ার্ড। তো আমাদের কাজগুলো উনি করে দিতেন। তো পরবর্তী পর্যায়ে যখন ভাবি প্রেগনেন্ট হলেন, তো সেই কাজগুলোর দায়ভার পড়তো আমার উপরে। এই ব্লাউজটা করে ডিজাইন কর, এটা ওর জিনিসটা এ কর, নতুন একটা মেয়ে এসেছে। ইভেন আমাদের মিলা প্রথম যখন কাজ করেছে, আফজাল বলছে ও নতুন, ও তো বুঝতে পারছে না মুভমেন্টস অ্যান্ড স্টাফ, এগুলো নিয়ে ওর জন্য একটু ঝামেলা হচ্ছে, একটু এসে শিখিয়ে দিয়েছে। এই যে শুরু হওয়া, এর পরবর্তী পর্যায়ে তো কোরিওগ্রাফি করেছি। কোরিওগ্রাফিতে তো আমার সমস্ত কিছু আমার বলাই থাকতো যে আই উইল ডু দ্য কোরিওগ্রাফি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, বাট টোটাল ডিজাইন আমার থাকতে হবে, ম্যাটেরিয়াল শুধু আপনারা দেবেন। সো আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো ড্যান্ডি ডাইং বলে, অনেকের সাথেই আই ওয়ার্কড উইথ দ্যাম, যে ওনাদের ম্যাটেরিয়াল আমি নিতাম, আমি আমার ডিজাইনের সমস্ত কিছু হতো, এক একটা কিউ ধরে ধরে ডিজাইনগুলো করতাম। তো ওখান থেকে কিন্তু শুরু। তারপরে তো আমার কাজের জন্য আসলে একটু অফ হয়ে গেছিলো। অ্যান্ড নাও আমার কাছে মনে হচ্ছে এখানে আসবার পরে আমি দেখছি যে এখানকার যে বাঙালি যারা আছেন, প্রত্যেকে একটা কথা বলেন, দেখি সবাই পাকিস্তানি পড়েন, ইন্ডিয়ান পড়েন, অন্যান্য দেশের জিনিস পড়েন, কিন্তু বাংলাদেশে যে জিনিসটা পড়ছেন সেটা খুব গুড কোয়ালিটির না। বাট আমি জানি যে এই কোয়ালিটিগুলো অনেক ভালো বাংলাদেশে পাওয়া যায়, যেটা হ্যান্ড পেইন্ট বলিস, মাসলিন বলিস, জামদানি বলিস, হোয়াট এভার ইট ইজ, ওয়াই নট বাংলাদেশকে নিয়ে আমরা কাজ করি। তো আমার যুদ্ধটা শুরু হলো ওখান থেকে, যে আমি ছোট্ট করে প্রথমে শুরু করলাম যে দেখি এটার রেসপন্সটা কেমন হয়। অ্যান্ড রেসপন্স ওয়াজ আলহামদুলিল্লাহ এত ভালো। প্রত্যেকটা মানুষ যারা সেই প্রথম দিককার যারা কিনেছেন, তারা কিন্তু এখন পর্যন্ত আমার রিটার্ন কাস্টমার্স অনেক,
সবাই তোমার আমার ডিজাইন তো জোস, আমি দেখছি ভিডিওতে তোমার আমি লাইভে। যেটা করি যে আমি কখনো যে স্কুল ড্রেস বানাই না, মানে আমি একটা করলে একটাই, আমি কটন শাড়ি করি আর একদম মাসলিনের বা জামদানির যেগুলো হাই এন্ড যেগুলো সেটা করি, আমি সবগুলো একটা করে পিস থাকে, কামিজগুলো করি একটা করে পিস থাকে। তো এটা আসলে মানুষের জন্য মানুষের কাছে এক ধরনের মজার, যে ওকে আই এম ইউনিক। পৃথিবীতে মানুষ আসে, পৃথিবীতে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তোর যা বৈশিষ্ট্য, যে গুণ আছে সেটা আমার নেই, আমার যেটা আছে তোর নেই, মানুষ এভাবে তৈরি সবাই আছে। আলাদা আলাদা। তো সবাই যখন আলাদা আলাদা, সবাই একই রকম কেন থাকবো? তো সবাই সবার ব্যক্তিত্ব নিয়ে, সবার পার্সোনালিটির সাথে যে জিনিসগুলো যায় সেভাবে করে পছন্দ করে, সেভাবে করে নেয়। এবং যে কারণে আলহামদুলিল্লাহ নিউ জার্সি বল, ডিসি বল, নিউ ইয়র্ক বল, ফ্লোরিডা, নিউ ইয়র্কে তো বোধহয় তোমার 31 জানুয়ারি আর 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারিতে আমার একটা কোন শো জায়গা হচ্ছে আছে। নিউ ইয়র্কে? এটা হচ্ছে হিলসাইডে, জামাইকা হিলসাইডে। দর্শক, দেশি পণ্য কিনে হওয়া ধন্য। আমি নিজে বলছি না, কারণ আমি জানি, সবাই জানে জায়েদ একটু ফ্যাশন সচেতন। তানিয়া পার নিজের শাড়িটা আজকে পরা দেখছেন, কিন্তু আমি দেখেছি লাইভে। আমি সিঙ্গেল, এই জন্য কাউ কিনে দেওয়ার নাই, কিন্তু আপনারা দেখেন ম্যাক্সিমাম ডাবল। মিস করেন না তানিয়া পার শাড়ি, সবাই যাবেন এবং লাইন ধরে ধরে তানিয়া আহমেদের শাড়ি কিনবেন। এত সুন্দর সুন্দর শাড়ি বাঙালিদের জন্য তৈরি করেছে, আনবিলিভেবল। এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের মিস করা ঠিক হবে না, তাড়াতাড়ি ধরেন তাকে। না ইনশাল্লাহ হবে, জিনিসটা সেটা হবে। আর এই অনুষ্ঠানে যে আমি আসতে পেরেছি, এটা আমার কাছে খুবই একটা মজার বিষয় লাগছে, কারণ জাহিদ আমার ফ্যামিলি মেম্বার। ওকে আমি আসলে কখনো হিরো বা কোনো কিছু এভাবে করে আমার মাথায় আসে না। ঘরকা মুরগি ডাল বরাবরের মতো অবস্থা হয়েছে ওর। হ্যাঁ, তো ওকে আমি আমার ঘরের মানে সন্তান, ঘরের ভাই, ঘরের মানে আমার মামাদের সাথে সারাক্ষণই ওর সম্পর্কটা এত সুন্দর। মানে এই সম্পর্কটা না দেখলে চোখে, আমরা বলি যে এই জেনারেশনের বাচ্চা কাচ্চারা বা এই জেনারেশনের মানুষজন সিনিয়রদের সম্মান করতে জানে না। আসলে ওর কাছ থেকে শেখা উচিত কীভাবে সিনিয়রদের সম্মান করতে হয়। প্রতিটি মানুষ আমরা যারা আছি এতটুকু সিনিয়র, সেই মানুষদেরকে ও সম্মান করতে, ও আজকে পা উঠিয়ে ঠিক মতো বসছে না, আমি বারবার বলছি যে তোকে দেখতে কিন্তু ভালো লাগবে, তো ওভাবেই বস, যেহেতু এটা তোর ওরকম প্রোগ্রাম, বাট ও কিছুতেই বসবে না, এবং এখন পর্যন্ত কিন্তু ওভাবেই আছে। সো দিস ইজ কল্ড রেসপেক্ট। এই রেসপেক্টটুকু মানে আমাদের ভেতরে গিয়ে কেমন যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের মানে ভালোবাসার জায়গাটায় এই যে রেসপেক্টটাও কিন্তু দরকার আছে। ভালোবাসার ভেতরে যেমন রেসপেক্ট থাকতে হয়, ভালোবাসার ভেতরে একটু টক মিষ্টি ঝাল সব কিছুই থাকতে হয়, তাই না রে? তাই আপু, তুমি খুব সুন্দর কবিতা আবৃত্তি করো, আমি কয়েকদিন আগে দেখলাম। তুমি যদি আজকে আমার এই ফ্রাইডে নাইট জায়েদ খান, এটা তো আমার অনুষ্ঠান, তোমার কত মানুষ দেখে আমার এই অনুষ্ঠানে। আমি প্রথমবারের মতো জীবনে অ্যাঙ্করিং করছি, আমার 20 বছরের ক্যারিয়ার প্রথম অ্যাঙ্কর এই ঠিকানাতে। তো তুমি যদি আমাকে তোমার 2 লাইন পড়ে শুনে আমাকে, এখন তো না হলে বড় একটা, না 2 লাইন, তুমি 2 থেকে 4 লাইন, তোমার যা পছন্দ। মানে আমার হঠাৎ করে যেটা মনে আসবে আপু, আজকে সেটাই। অনুষ্ঠানটা কি কোনো প্রস্তুতি নাই, না, তোমার যেটা মনে হয় সেটা বলো বলছি, না। আমার হঠাৎ করে এই মুহূর্তে 2টো লাইন যেটা মনে পড়ছে। আমার এটা আসলে লেখালেখির অভ্যেস ছোটবেলা থেকে ছিল, বাট যেটা হতো যে আমি কখনো এই জিনিসটা মানে ওইভাবে ফ্লারিশ করিনি, করানো হয়নি বা হয়নি। বাট এখন যেটা হয়, ফেসবুকে আমি মাঝে মাঝে দেই। আমার একটা অনেক সময় আমি একটু যখন গ্লুমি থাকি, তখন 2 লাইন 4 লাইন এমনিতেই কবিতা, সবাই মনে হয় কবি, চাইলে মনে হয়। তো এই কবিতা বলবো না, 2টো লাইন। সেটা হচ্ছে, স্বপ্নটাকে বন্দি করে খাঁচায়, দেখবো এবার কেমন করে বাঁচায়। বাহ, স্বপ্নটাকে বন্দি করি খাঁচায়, স্বপ্নটাকে বন্দি করি খাঁচায়, দেখবো এবার কেমন করে বাঁচায়। বাবা, দেখবো এবার কেমন করে বাঁচায়। স্বপ্ন ছাড়া মানুষ কিন্তু বাঁচে না। মিনিং অনেক অনেক বড় মিনিং। 2 লাইন কিন্তু অনেক মিনিং মনে। আরেকটা আছে যেটা খুবই ছোট, তুমি আর আমি আর তুমি দূরেই সরে রই, তবু অপার টানে হৃদয় পানে অপলক চেয়ে রই। কঠিন আপু, এর ভাবার্থ বোঝা আমার পক্ষে, লম্বা মানুষ বুদ্ধি হাঁটুতে থাকে, বোঝা মুশকিল। না, তো এটা বললে হইবে না। আপা, এটা পরে আছে আপা, একটা সেগমেন্ট তো আছে, আমরা করবো দুইজনে, বরিশালের ভাষায় কথা বলবো, এটা তো আছে, মাথায় আছে, আমরা দুইজনে একটু বরিশালের ভাষায় মজা করবো, বলতেই হবে এখানে আমরা দুইজনে। আপা, তোমার নিউ ইয়র্কে কি ভালো লাগে, তোমার আমেরিকাতে তোমার কি ভালো লাগে, তোমার আমেরিকাতে? ইউএসএতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমার বাচ্চারা আছে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগা। আর বাংলাদেশের কি মিস করো সবচেয়ে বেশি? আমি সবচেয়ে বেশি মিস করি আমার কাজ, আমার অভিনয়। আমি আসবার আগেও 2টো ফিল্মের কাজ শেষ করে এসেছি। একটা ডাবিং এখানে কমপ্লিট করেছি, ইমন শাহর স্টুডিওতে করে দিলাম, যেটা হচ্ছে জিন 3 যেটা করলাম, জাজ মাল্টিমিডিয়ার। ওদের কাজ, ওটা এখানে ডাবিং করতে হচ্ছে, কারণ আমার উপায় ছিল না, আমি চলে এসেছিলাম।
তো আরেকটা যেটা ওটা ওখানে ডাবিং করে এসেছি, ওটা পায়েল, ওই মুভিটা ওখানটা রিলিজ হয়নি এখনো। তো কাজ আসলে আমাকে খুব অ্যাকশন কাট এগুলো শুনতে ভালো লাগে, এগুলো শোনা হয় না অনেকদিন। আর এখন যেটা হচ্ছে এখন কি হচ্ছে যে আপনারা একটা treat আপনারা মাত্র- হ্যাঁ শাড়ি মেলায় চলে আসবেন। হ্যাঁ আপনারা শাড়ি এইটাই দেখেন, ডিজাইনের নতুন নতুন শাড়ি। না, আর পাশ থেকে মাঝে মাঝে সত্যি- মাঝে মাঝে শায়লা আপাকে দেখা যায় শাড়ির না, শাড়ির আমাদের দুই ব্যাপারে বান্ধবীর নাম হচ্ছে টম এন্ড জেরি। হ্যাঁ আমি দেখি এই দুজনকে আগে দুজনে বরিশালে আছে। আমেরিকার সবাই আমাকে আর আমার এই শায়লাকে গানের বলে মধ্যে টম and একটা জেরি। কথা আছে, বরিশাল্লা পোলায় আমি গরিটায় অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যাই ভাইরাল আমি। তো ওইরকম তুমি আর দেখি তোমার এখন এই ক্যামেরা অ্যাকশন বাদ দিয়ে শায়লা পার তোমার দুই বরিশালের দেখি হ্যাঁ, সারাদিন। কিন্তু একটা জিনিস যেটা হয় এখানে এসে, একটা জিনিস যেটা হয়েছে, শুধু শাড়ি বিক্রির বিষয়টা না, এটার পাশাপাশি আমাদের যে নারী উদ্যোক্তারা আছে, তারপরে নারীরা যারা কাজ করতে চাচ্ছে বা নারীরা ডিপ্রেসড, এটা কিন্তু সর্বদেশে সর্ব জায়গায় পৃথিবীতে সর্বকালেই ছিল। Right. তো এই ডিপ্রেশনে যে মানুষগুলো ভুগছেন, ডিপ্রেশনে যারা আছেন, এই মানুষগুলোর সাথে যখন আমি শুধুমাত্র কিন্তু শাড়ি বিক্রির ওই জায়গাটা, যদি তুই একটা লাইভ দেখিস কখনো, সেই লাইভে আমি কিছু না কিছু কথা বলবোই যে কথাগুলো মানুষকে ইন্সপায়ার করে। এবং তারা যখন দেখে, আমি বলি যে মানুষকে দমিয়ে দেয়া যায় না, মানুষকে থামিয়ে দেয়া যায় না। কেউ যখন বলে যে তোমাকে থামিয়ে দিচ্ছি আমি, সে কেউ না। বিধাতা যদি তাকে থামিয়ে দিতে না চায়, তাহলে কারো পক্ষে সম্ভব না। রঙের মানুষ নাটকটা তোমাকে মারাত্মক জনপ্রিয়তা এনে, তুমি তো জনপ্রিয় মাথা আগে কিন্তু থেকে। হট হয়ে যাচ্ছে, হিট করে বাষ্পনে। মোর মাথায় তুমি হিট করলে আমি বাসমু, এটা তো মানে ওই ভাষায় কথা বল, ওটা পারবো না পারবি? আমি বরিশাল, ওটা কোথাও বাবা, ওটা কুষ্টিয়ার ভাষা, কুষ্টিয়ার ভাষা। লাবলু ভাইয়ের কুষ্টিয়ার ভাষা। কইরেছে, খেয়েছে। এই কোথায় গিয়েছিলি? ও শোনা, তোর তো দেখতে ভালো লাগছে, আজকে ক্যাসেট লাল নিয়ে- একটা ড্রেস ক্যাসেট নিয়ে দৌড়েছো নাচ শিখতে, ক্যাসেট নিয়ে আমাদের দেশে বলতো টেন্নিস্টার ক্যাসেট। ওইটার ভেতরে এই ডায়লগটা আসলে ওইভাবে করেছিল না। দেখ কিভাবে আমাদের মানে Improvisation আর কি। ইম্প্রোভাইজেশন যে আমরা সবসময় করতে থাকি, এগুলো যে মাঝে মাঝে খুব পজিটিভ এবং মাঝে মাঝে খুব ভালো হয়। যেমন এটাই ছিল যে আমার খুব রাগ হচ্ছে, আমি কিন্তু হিট করব। তো আমার কাছে ছন্দটা কিন্তু একটু লাগছিল না। তো আমি বললাম যে মানে মাথা হিট হয়ে যাচ্ছে, হট হয়ে যাচ্ছে, হিট করে বসবো না। শুনতে অনেক বেটার লাগে না, হিট অ্যান্ড হট। অনেক তো আমি তখন বললাম যে লাবলু ভাই আমি কি এটা বলতে পারি? হ্যাঁ বল বুড়ি বল। উনি আমাকে আদর করে বুড়ি রাখেন, সো এটা বল। তা আমি তখন ওই মানে মাথা কিন্তু হট হয়ে যাচ্ছে, হিট করে বসবো না। তো মানুষজন তখন পালায় যেত আশেপাশ থেকে, এটা খেলি পরে একদম ফিট হয়ে যায়, আবার ফিট হয়ে যাবো। রঙের মানুষ তোমার মেসেজের একটা নাটক ছিল, আর তোমরা প্রতিটা ক্যারেক্টার মানে একদম মনে হচ্ছে এবং যেন কারা অভিনয় করেছে সেটা জিনিসটা খেয়াল করতে হবে। আমার কো-আর্টিস্ট কারা ছিল তুই সবাই ভালোভাবে মানে খেয়াল পুরো করে দেখ, ফ্রেমটাই ভরপুর। মানে ভরপুর। ফরিদি ভাই ছিলেন, এই রঙের মানুষে ফরিদ ভাই ছিলেন না, ভবেরাটে ফরিদি ভাই ছিলেন। রঙের মানুষে আমাদের এটিএম ভাই ছিলেন, এটিএম মামা ছিলেন, ওদিকে লাবলু ভাই, তারপরে সমুদা, মানে কে না, হ্যাঁ বন্যা, আমি, ওদিকে মানে ভরপুর পুরো ভরপুর, মানে রঙের মানুষ বসে ভালোবাসে। থাকতো ভরপুর নাটক দেখার, মানে আখম রঙের মানুষ হাসান, দেখার। হ্যাঁ, মানে চঞ্চলচন্দ্র তো পরে আবার জয়েন করলো আমাদের ভবেরাটে। সো হয় না যে এই যাত্রাটায় মানে ধীরে ধীরে প্রতিটি রঙের মানুষ শেষ হয়েছে, তারপরে ভবেরাট শুরু হয়েছে। রঙের মানুষের এই ইউনিটের সাথে আরও কিছু নতুন সম্পৃক্ত হয়েছে, যেমন মোশাররফ ওইখানে সম্পৃক্ত হলো, চঞ্চল ওখানে সম্পৃক্ত হলো। তো এই যে ক্যারেক্টারগুলো, মিলন ওখানে সম্পৃক্ত হলো। দিজ আর দ্য থিংস, লাইক আমি সবসময় মনে করি যে কাজ করতে গিয়ে কত মানুষের নতুন আগমন দেখেছি এবং সে মানুষের ফ্লারিশ হওয়া দেখেছি, এবং আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে, দেখতে ভালো লাগে। ভালো লাগে। আপু, জীবনের কোনো ইচ্ছা আছে এখনো পূরণ হয়নি? জীবনের ইচ্ছে পূরণ, আসলে আমি কোনো ইচ্ছে করি না। আমি মনে করি যে মানুষ মুহূর্তে বাঁচে। আমি এই মুহূর্তটা খুব ভালো থাকবো, এটাই আমার ইচ্ছে। আমি এই মুহূর্তটা সুন্দরভাবে কাটাবো, এটাই আমার ইচ্ছে। আমি এক মুহূর্ত পরে কী হবে আমি জানি না, তাই হঠাৎ করে কোনো কিছু ইচ্ছে করব না। তবে এটুকু চাই যে আমার দ্বারা কোনো মানুষের যদি উপকার হয়, সেটা যেন হয়, আল্লাহ তাআলা যেন আমাকে কখনো কারো অপকার না করায়। বাহ, সুন্দর শব্দ, একদম নায়ক সোহেল রানা রুবেলের শব্দ জড়িত। রক্ত আমাদের বড় বেড়ে ওঠা তাদের সামনে। আমি তো বলি যে আমার ব্যক্তিত্ব যদি বলা হয়, আমি সোহেল রানাকে দেখো সিনেমায়, অন্যায়কে তারা কখনো প্রশ্রয় দেয়নি এবং এখনো সারা still না। জীবনে অনেস্ট থেকেছেন এবং অনেস্ট থেকে তারা অনেক সাফারও করেছেন, কিন্তু না, doesn't বাট matter. রেসপেক্ট মারাত্মক। Respect, সোহেল হ্যাঁ, রানা, সেটাই। রুবেল, কামাল পারভেজ, এদের নাম এবং উঠলে আলহামদুলিল্লাহ মজার বিষয় কি জানিস, এই যে আমি শোগুলো যে করতে যাই, এখানে কিন্তু সবাই আমার শাড়ি কিনতে আসেন না। এরকম আন্টিরা অনেকে আছেন যারা হাঁটতে পারেন না, তাদেরকে ধরে ধরে নিয়ে আসা হয়, শুধুমাত্র আমাকে এক নজর দেখবেন, আমার সাথে একটু কথা বলবেন।
ওহ মানে এটা যে কত বড় দোয়া। Bless, এবং বলছে bless, কি bless, আমাকে you are বলছে, blessed. আমি তো অনেক ভিড়, তো আমাকে বলছে মা, দূর থেকে বলছে মা আমি তোমার সাথে আবার কখনো দেখা হবে কিনা আমি জানি না, আমি পরের বছর বাঁচবো কিনা জানি না। আমি শালাকে দিয়ে বলছি শালা প্লিজ তুই দেখ, আমি টান্টির সাথে একটুক্ষণ সময় যাই। আমি বেরিয়ে গিয়ে সেই ভিড়ের ঠেলে ওনার সাথে খানিকক্ষণ থাকলাম এবং উনি আমার মাথায় ছুঁয়ে যে কত দোয়া করলেন। মেবি কখনো ওনার দোয়াটাই আমার কাজে লেগে যাবে। কার দোয়া কখন লাগে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আপু তোমার কি মনে আছে তোমার পরিচালনায় আমি একটা নাটকে জি 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 দি এ টিম দিয়ে টিম এবং ওইখানে তুমি আমি জায়েদ খান হিসেবে দেখাইছিলাম, অভিনয় করেছি। মানে অবাক লাগছে আমার কাছে। এবং তোর মনে আছে যে তুই ওই সময় বলেছিস যে আপু আপনি ফিল্ম ডিরেকশন কেন দেন না, বলেছিলাম। এবং কি সুন্দর করে এত করছিলাম। সুন্দর পরিচালনার যে জায়গাটা এরকম ইয়ে ফাইটার নিয়ে আসলাম এফডিসি থেকে, Fighter ফাইট নিয়ে এসে করতেছে, fight মানে করতেছে এবং তোমার crane, নাটকে সিনেমাটা এরকম ছিল, জায়েদ খানই সিনেমা শুটিং করতেছে, বিজুরি আপা ছিল, বিজুরি হিরোইন বিজুরি আপাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছে। চলে যাচ্ছে। ওরে মাই দারুণ, গুডনেস, দারুণ, দারুণ। মানে এটা এটার- সুপার ছিল। হ্যাঁ, ওখান থেকে মানে গল্পটা এরকম ছিল যে আলগা 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 ডিফারেন্ট ক্যারেক্টার্স, বিভিন্ন ক্যারেক্টার্সগুলো, তখন এই ক্যারেক্টারগুলো যায় বিদেশে। আমি তো একটা অস্থির program-এ তানিয়া যায়। আপুর না ডাইরেকশন হবে, আরে বাবা মানে আমি তো নাটক, আমি তখন একটা ঝাঁকা নিয়ে বসেছিলাম, না আমি সিনেমা করতেছি, নাটকে অভিনয় কখনো করবো না, ছোট পর্দায় আসতে চাই না আমি, বড় পর্দায় থাকবো। কারণ সেলনাদের দেখেছি, ফারুক ভাইদের দেখেছি, করেনি, কিন্তু সবকিছু দেখলাম যে না এখানে তানিয়া আপা তোমাকে জায়েদ খান হিসেবে দেখাবে, তুমি শুটিং করতেছো নাটকের মধ্যে, জায়েদ খান শুটিং করতেছে, হ্যাঁ, সেই কথাটা ডিরেকশন দিচ্ছে বলাতেই তো, তানিয়া হ্যাঁ, আহমেদ। সেইটাই। তো আমি বললাম যে না এইটা মিস করবো না, এটা আই miss উইল নট মিস ইট। আমি তাড়াতাড়ি গেলাম, উত্তরায় শুটিং করলাম, ইট ওয়াজ সেই গ্রেট ট্রাক এক্সপেরিয়েন্স। নিয়ে এসে ক্রেন নিয়ে এসে মানে অন্যরকম সিনেমা পুরো ফাইটার টাইটার দিয়ে বললো যে না মনে হচ্ছে না সিনেমা শুটিং এ করতেছি। সেইটাই তুমি সিনেমা পরিচালনা করোনি এখন? করেছি। ভালোবাসা এমনই হয় 17-তে, অনেক আগে, 9 বছর হয়ে গেছে প্রায়। ভালোবাসা এমনই হয়। ভালোবাসা এমনই হয়। সাজ্জাদ ছিল, ইরফান সাজ্জাদ, ও তো তখন ওইটা হচ্ছে চ্যানেল আইট যেহেতু কাজ, ইউ নো দ্যাট, লাইক ওদের তো একটা ঘরানা আছে। মিম ছিল হিরোইন, আর আমাদের তারিক আনাম খান ছিলেন, আর মিশু সাব্বির, মীর সাব্বির ছিল। অ্যাক্ট্রেসেস খুব ইয়ে ছিল। এবং কাজটা যে আমি বলবো না যে কাজটা খারাপ হয়েছে, বাট কাজটা ভালো হওয়ার পরেও কিছু বিষয় থাকে, এই ব্যবসায়িক বিষয়টা তো এখনো বুঝে উঠতে পারিনি। না তুই পারবা না, এগুলো বোঝার কথা না, কিন্তু আমরা বুঝি আর কি, এগুলো শেষ হলো না সেবারে বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ওই যাই হোক, তারপরও তোরা কিন্তু অনেক পরে শিখেছিস, অনেক পরে, অনেক পরে অনেক শিখেছিস। শুরুর দিকে তোদেরকে জানতাম। কতভাবে কত কিছু এগুলো অভিনয় করতে আসছে, এগুলো তো আমার কাজ না। এগুলো তখন যখন ছবি প্রযোজনা করলাম, ছবির মেকিং মানে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলাম, তখন টেবিলে গেলাম, কাকরাইলে হল কি এমজি, কিভাবে সিনেমা হলের ব্যবসা, এবং কোন টাইমে রিলিজ হবে, অনেক কিছু ম্যাটার করে। তুমি মডেলিং করছো, র্যাম্প মডেল ছিলা, টিভি মডেল, অভিনেত্রী, সিনেমায় অভিনয় করছো, পরিচালনা করছো, কোন পরিচয় তোমার কাছে স্বাচ্ছন্দ্য লাগে সবচেয়ে? আমার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য আমি বলি যেটা দিয়ে আমার শুরু, যেটা আমার পরিচয়, আমি মডেল তানিয়া। আমি বাংলাদেশের মডেলিং ক্যারিয়ারকে, মডেলিংয়ের এই জায়গাটাকে আমি মৌ এবং সুইটি তারপরেও পরে বলবো, আমি এবং মৌ আমরা কিন্তু পুরোটাই পাল্টে দিয়েছি। আমাদের দিয়ে আফজাল হোসেন পাল্টে দিয়েছেন, সে এই ধারাটাকে পাল্টে দিয়েছেন। মডেলিংয়ে যে একটা আলাদা ব্যাপার থাকতে পারে, আর গল্প থাকতে সিনেমার পারে। সময় যে তখন তো বিটিভি এই যে তোমাদের অ্যাডগুলো যেত, অ্যাডগুলো দেখার জন্যই অনেকে বসে থাকতো। সো এটা অনেক বড় আমাদের জন্য, আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া আমার কাছে মনে হয়। আর তুমি তো ফিল্ম পরিবার, সোহেল রানা, রুবেলকে দেখে কিন্তু সত্যি কথা বলবো তোকে যে আমার মামারা কিন্তু কখনো না, আমার মামারা কিন্তু আমাকে কখনোই কোনো হেল্প করেনি, হেল্প না সাপোর্ট, যেমন এই আমার ভাগ্নি করবে দেখিস তো এই জায়গায়, এরকম কিন্তু কখনোই করেন, তারা চাইনি আমি করি। এবং এত বছর পরে তুই কি জানিস, সেদিন বড় মামা আমার বাসায় এসেছে যে এখানে আসবার আগে, তখন বলছে যে আমরা আসলে ভুল করেছি, আমি আসলে ভুল করেছি, যার ভেতরে যে গুণটা থাকে। আমার বাসায় তো পুরো পেইন্ট করা, আমার নিজের হাতে করা, আমি আমার কাজটা করতে খুব পছন্দ, এটা আমি পছন্দ করি। যারা আমার তারার বাড়ি দেখেছেন তারা জানেন, তারার বাড়ি উইথ তানিয়া আহমেদ, ওটাতে সব কিছু আছে। তো উনি বলছেন যে আমি আমার জীবনে এটা অনেক বড় একটা ভুল করেছি, যে আমি তোমাকে যদি সাপোর্ট দিতে পারতাম তাহলে তুমি আজকে আরও বেশি ফ্লারিশ করতা। এই যে বিষয়টা, এটা যে তারা অনুধাবন করছে, এটা তোমার জন্য বড় পাওয়া, আমার জন্য অনেক বড় পাওয়া। তাই সোহেল রানার মতো মানুষ ফিল্মে, আরে বাপ রে বাপ, এবং বড় মামা ডিকশনারি ভাই রে ভাই, সোহেল রানা, ওরা 11 জন। ও মাই গড, ভালোবাসার মূল্য কত, মানে আমি টাকায় থেকে হাঁটা, এখনো সাদা প্যান্ট চেইন পরে তার নামে যখন সোহেল রানা, আমাকে মানে অন্যরকম। রুবেল ভাই তো মার্শাল আর্টে ধরো
পৃথিবী মানে সিনেমা সে চেঞ্জ করেছে। pioneer। যে যত কথাই বলো 3 মাসে সিনেমা নামতো না হল থেকে, লোরাকু, মারকসা, বীরপুরুষ, বজ্রমুষ্টি, রুবেল, হ্যাঁ। মার্শাল আর্ট, তাকে বাইরে ভাই বলে লাভ নেই। তার এখনো যে বয়সে কিক 2 পা ফাঁক করে যে কিক, এই দক্ষিণ এশিয়াও দিতে পারে কিনা আমার সন্দেহ আছে। না, শুধু আমাদের দেশে মূল্যায়ন নাই বলে। এবং ক্যারাটের পায়োনিয়ার কিন্তু সে। একটা সময় আমাদের দেশের এইটাই বড় সমস্যা কি জানিস, আমরা যারা সিনিয়র হয়ে যায় তাদেরকে মূল্যায়ন করতে কাজে পারি না। লাগায় না। মূল্যায়ন করতে পারি না, কাজে লাগানো পরের কথা, মূল্যায়ন করতে পারি না। ভালোভাবে খেয়াল করে দেখিস, সোহেল রানার মতো মানুষ, তাকে কিন্তু সেইভাবে সেই মূল্যায়নটাকে আমরা করতে পেরেছি। শুধু তার কথা বলবো না, আমি সিনিয়র মোস্ট মানুষ আনোয়ার হোসেন, তাকে কি আমরা মানে সোহেল মূল্যায়ন রানাকে করতে নিয়ে আমি পেরেছি? এটা বলতে, সোহেল রানাটা 21 পদক পায়নি, এটা আমার জন্য খুব দুঃখের। আমি বারবার বলতো, মানে স্বাধীনতা পদকও পায়নি, মানে এইটা আমাকে বারবার শুধু ওনাকে বলতো, আমাকে এটা কিন্তু ওনাকে খুব পীড়া দেয়। আমি আজকেও বলতে চাই, এবং যে যেসব লোকটা মানুষরা যারা মুক্তিযুদ্ধ পেয়েছেন, করেছে, যে লোকটা স্বাধীনতার পরে প্রথম ছবি প্রযোজনা করেছে, ওরা 11 জন, কি অবদান তার ভাই, এত পরিচালক, এত শিল্পী তৈরি করে গেছে। আজকে সেই লোকটা যদি একটা স্বাধীনতা পদক না পায়, এটা দুঃখজনক, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। আপু, তোমার আমেরিকাতে সবচেয়ে সুন্দর জায়গা কোথায় ঘোরার জন্য, ভালো লাগে কোথায়? আমি যে কটা জায়গায় ঘুরেছি, আমার অ্যারিজোনায় গেছিলাম যখন, আমার গ্র্যান্ড ক্যানিয়নটা আমার অদ্ভুত লেগেছে। আর আমার বাচ্চাদের সাথে যেখানে ঘুরতে যাই, সেটা যেখানেই হোক, 2 কদম হলেও আমার কাছে ভালো জায়গায় থাকতেছো, ফ্লোরিডা, অনেকের জন্য অনেক ফ্লোরিডার বিচ সাইডগুলো তো খুবই সুন্দর, মায়ামি বল সবই দারুণ জায়গা। আসলে আমি যেটা মনে করি, জায়গাটা কি সুন্দর কিনা সেটা ম্যাটার করবার চাইতেও তোর কম্পেনিংটাকে, তোর সাথে কে আছে, এটা অনেক ম্যাটার করে। অনেক বড় ব্যাপার। এখন তুই আমার সাথে এখানে গল্প করছিস, আমি তো ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু কাটিয়ে দিতে পারবো গল্প, নরমাল কথা বললে শেষ হয়ে যাবে, আমাদের কোনো স্ক্রিপ্ট লাগবে না। কিন্তু এটাই যদি একটা এমন অপরিচিত একটা মানুষ যাকে তুই ভালোভাবে চিনিস না, কথা অনেকবার ফার্মলিং হতো, তোমার সাথে আমার ফার্মলিং হচ্ছে না, কারণ কি আমরা মনে হচ্ছে ফ্যামিলির লোক ঘরে বসে কথা বলে, ঘরে বসে গল্প করছি, সেটাই, খালি এই 2 কাপ চায়ের অভাব। চলো আজকে আমরা একটু বরিশালের ভাষায় কথা বলি না? হ্যাঁ ঠিক আছে, এই তো আমার তো কোনো সমস্যাই হইবে না। এই তো তুই ভালো করে বলতে পারবি, আমার একটু সেলাইট সমস্যা হইতে পারে, কিন্তু আমার মনে হয় না যে তোর হইবে। আপা, মোরও সমস্যা হয়ে যায়, কারণ কি মোর ইদানিং বেশি শুদ্ধ ভাষা চলে আসে। এই কি বলতে আছে, মই বরিশালে কথা কইতে পারি না, আপা, মোর সমস্যা হয়ে যায়। মোর একটা পর্বে মোনালিসা আইছিল, এ তো পিরোজপুরিয়া, হায়, তো হে যে কথা কইতে গিয়া মানে ভালো করে ফেলছিল, মুই আটকে ফেলছি। হায়, কয় সকালে কি লই আইছে, কয় পান্তা পাতার ইলিশ মাছ। আমি কি খা মন দিয়া, আমি সে মোর মা ওইটা কইতো ভাত না, এখন তো নাস্তা, অন কইতো যে কাঁচামরিচ লইয়া কটা চিংড়ি ডল, হ্যাঁ ডলামাইডে খাইয়ে দাও, হতলাই রাখছি চিংড়ি ডলে পান্তা পাত লইয়া খা। হায়, আমাদের যে নাটকে আমি আর পাভেল ভাই তো আছে, হ্যাঁ, তো এক ছেলে এসে কি যেন পাভেল ভাইকে বলছে, তো ওখানে বলতেছে এ মনার বাপ, হ্যাঁ, বলছে কি, বলে যে এই দেখো ওই ব্যাডা মনে হয়, বলে ওই ব্যাডা মানে কোন ব্যাডা, ওইটা হয় তো ওই ব্যাটা কি করতে আছে, মনে হয় তোমার সেলাইট অপমান করতে আছে, সেলাইট, এটা আমার কাছে স্লাইট বলে না। আমার কাজিনরা যখন আমার সাথে কথা বলে হ্যাঁ তুমি তো বড় স্টার হয়ে গেছো, হ্যাঁ তোমার এখন পাওয়াই যায় না, স্টার হয়ে গেছো। আমি স্টার হয়ে গেছি, মানে ইংলিশের সাথে বরিশালের সংমিশ্রণ, স্টার হয়ে গেছো। আমার দুঃখ কি আমি বরিশালের ভাষায় কোনো ছবিতে অভিনয় করতে পারিনি, পাইনি। আমার একটা আসছিল, আর মজার বিষয় কি, আমি অভিনয়ের কারণেই বরিশালের ভাষা শিখেছি। I never knew, like আমার বরিশালে বেড়ে ওঠা না, এইজন্য বেড়ে ওঠার জন্য না, আম্মু কখনোই চাইতো না যে আমি একটা অশুদ্ধ ভাষায় কথা বলি, করেছি গিয়েছি বাইরে কথা বললেই আম্মু। আর আমাদের বরিশালের কিন্তু সমস্যা আছে, মানে দিন শেষে ফ্ল্যাট হয়ে যায়, ব্ল্যাক রে বেলাক করে ফেলি, বেলাক। আমি তো প্রথম দিকে ইউনিভার্সিটি যখন পড়ি ঢাকার মধ্যে, কয় কি কালারে গাড়ি ছিলাম, সে বেলাক কালারে। আমার বন্ধু বান্ধব বলতে হে বরিশাল্লা ঠিক কর, আবার বলতেছে নিজেকে, আমি তোমরা শোন, এই যে স্টার বললাম না, বললাম যে স্টার কি বল, স্টার, আমি তো ঠিকই বলছি, স্টার বলবো না তো কি বলবো, স্টারই তো, স্টার তো ঠিক। যুদ্ধ, উল্টো যুদ্ধ করিস তোরা, যারা ভুল করছিস তারা আবার যুদ্ধ করছিস, সেলাইট যুদ্ধ করতে আসো, হ্যাঁ সেলাইট যুদ্ধ করলে তো কথা হলো কি আপু, যদি মগো শাড়ি মেলা আবার সবাই না দেয়, বরিশালের যারা আছে হেরা যদি না দেখে না আসে, হেরা পিছে দে পিড়ে আইছে দে ডাইকে রাখবো, অগো শাড়ি পরাই বন্ধ, অগো শাড়ি পরা দরকার নাই, সেটা আমাদের এটা বলেন না, পিছে দে পিড়ে আইছে দে ঢাইকে রাখবো। আর আমার জায়েদ খান ভাই হইলে গিয়া আইসের মধ্যে তুফান, এই ছোট্ট একটা জায়গার মধ্যে তুফান উঠেই ফেলতে আছে। আপা আম্মের এই কথা শোনার পরে মোর ভাষা হারাই গেছে, মুই সেলাইট লজ্জা পাইছি, সেলাইট লজ্জা পাই গেছে।
আপু তোমার আমেরিকাতে কি তোমার এমন কোনো খাওয়া মিস করো যেটা তুমি বাংলাদেশে খুব মিস খেতা বা আমেরিকাতে আসার পর তোমার খাবারটা খুব মিস পাচ্ছ? নট রিয়েলি। কেন আমি বলি, কারণ এখানকার যারা রান্না করে রাঁধুনিরা প্রত্যেককে বাংলাদেশকে খুব মানে ডিপলি ধারণ করে, এবং এখানে যেহেতু প্রত্যেকটা জিনিস তারা শুদ্ধ পান, জিনিসগুলো যেমন মিষ্টি অমুক সমুক এটা বলে না অনেকে, কিন্তু আমি এখানে এসে নির্দ্বিধায় খেয়ে ফেলি এবং খেতে আমার মজা লাগে। কারণ তারা খুব নিজের একদম মনে হয় যে আম্মু যখন বানাতো ছোটোবেলায়, বাবা মানে আমার নানি বানাতেন, সেই স্বাদটা আমি পাই। আমি জানি না কেন মানুষ বলে যে বাংলাদেশের এটা মিস করি ওটা মিস করি। ইভেন পিঠা, ভাপা পিঠাই, যে এখানেই একটা ভাপা পিঠার দোকান আছে, ওখানে ওনারা একদম খিরসা দিয়ে গুড় দিয়ে এত মজা করে, আমি অনেক বছর পর ছোট্টবেলায় খেয়েছিলাম, আর এত বছর পর নিলাম আমি, রুবেল মামার বউ, উনি এই পিঠাটা বানান। ওনারা তো মানে পুরানো ঢাকার, বাট মামি এই পিঠাটা করতেন, ভাপা পিঠাটা এত মজা করে, কিন্তু সেটা আমি এত বছর পর এখানে পেয়েছি, তো আমি কোনো কিছু মিস করবো কেন? আমি হ্যাঁ, আর তুমি সুন্দর করে যেখানে যাও, যে বরিশাল্লা মানুষ যেখানে রাই দেয় না কাইত, এত সুন্দর করে জায়গা তৈরি করে ফেলি আমরা, না যেখানে রাতে এইখানে এটা বললে মানে জিনিসটা একটু মানে স্পেলাইট ডাউন করে দিলাম। মোরে একটু ব্যাখ্যা করতে দাও, মোরে খুললে কইতে কও। মুই এটা কইতে চাইছি যে রাইত মানে কাইত কি মগো যেখানে পাত্রে রাখবা মোরা এরকম মিলতে পারি, মোরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে জানি, মোরা মানুষের পিছনে ছুরি মারি না, মোরা মানুষের জন্য জীবন দিয়ে দিই, মোরা মানুষের উপকারে আগাই আসি, এই আছে মোদের বরিশাল লাগে ধর্ম, মোদের কলিজা বড়, মোদের কলিজা বড়, একদম সত্যি। বরিশাল বলা 80 টাকা তোলা, 80 টাকা তোলার তো হইতেই হইবে। কেন হইতে হইবে? কারণ যা কিছু বলবি মুখের উপরে বলবি, পিছনে কোনো কিছু নাই। মোরা বাড়িটা দিলো বাস দিয়ে আমার সামনে দিয়ে যে তোরা এবারে তুই এটা ভুল করছিস, মই পিছনে বাড়ি দেবো না, সামনে বাড়ি দেবো, এরপর তুই বুঝে খা। সত্য কথা, তুই বুঝে খা। তুমি কোথায় দেখতে চাও? শেষ দিন পর্যন্ত অভিনয়ে থাকতে চাও? মানে আল্লাহ তাআলা তোমার আল্লাহ কত হায়াত রাখুক, তোমাকে তুমি কি মানে অভিনয়ে সবসময় নিয়মিত থাকতে চাও? আমার অভিনয়টা এতটাই ভালো লাগে, এটা আমি জানি না, আমার মনে হয় যে আমৃত্যু আমি অভিনয় করে যেতে চাই। অভিনয়টা আমার অসম্ভব ভালো লাগার একটা জিনিস। আর পরিচালনাটা তো এটা তো আসলে আমৃত্যু করতেও পারবো, অভিনয়টাও করতে পারবো, যেহেতু আমি আসলে সবসময় নিজেকে অভিনেত্রী মনে করেছি, কখনো হিরোইন মনে করিনি যে আমাকে হিরোইন হতে হবে সবসময়। নো, আই এম নট। আমি যখন প্রথম কাজ করা শুরু করেছি তখনই বৃদ্ধ একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা ইয়াং থেকে একটা বৃদ্ধ, 70 বছরের বয়সে, একটা একদম 18-20 বছরের বয়সের থেকে 70 বছর এরকম এইজের ক্যারেক্টারও এরকম মানে সিরিয়ালি গ্র্যাজুয়ালি বেড়েছে, সেরকম নাটকও করেছি। স্বপ্নলোকের চাবি, ওটা দেখবার পরে, ওটা যারা দেখেছে, তখন তো আসলে চ্যানেলে তো বেশি ছিল না, দেখবার পরে আমি যখন বাইরে গেছি, মহিলারা এসে বলছে আমি কি আপনাকে একটু ধরে দেখতে পারি, আমি একটু, কারণ গল্পটাই একটা নারীর গল্প ছিল, নারীর জীবন যাপন, তার জীবন, এবং সত্যি ঘটনা অবলম্বনে ছিল, তারানাপার পরিচালনা ছিল, সত্যি ঘটনা অবলম্বনে ছিল। এটা মানে এই জিনিসগুলো করতেও ভালো লাগে। তা আমি এক্সপেরিমেন্টাল জব সবসময় করেছি। এখন যেমন কাপড় নিয়ে এক্সপেরিমেন্ট করছি, আমার কথা হলো যে বাংলাদেশের প্রোডাক্টগুলোকে কত ভিন্নভাবে উপস্থাপন করা যায়, এক মাসলিনকে কতভাবে উপস্থাপন করা যায়, কতভাবে এটার ইমপ্লিমেন্টেশন, জামদানিটাকে কতভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। তোমার এখন সময় হলো, একটু তোমার অনেক প্রতিভা, আমরা এখন এই প্রতিভার মধ্যে একটু গান শুনতে চাই তোমার। তুমি সুন্দর গান করো, আমি কবিতা বলবার সাথে সাথে কি বলে দিয়েছি না? বল, তো তুই 2 লাইন গান গাইবো না আজকে অনুষ্ঠানে? আমার সোনার বাংলা, তো দাঁড়ায় যেতে হলো তোমায় বাবা, এমন গান শুন গাও, তোর দাঁড়াইতে হয় না প্লিজ। ওমর বোন, এমন গান গাও মোর দাঁড়া। শোনো, আমার সোনার বাংলা, তুমি সুন্দর গান গাও, আমি নাটকও দেখছি, তুমি সুন্দর গান গাও। হুমায়ুন আহমেদ স্যারের ছবিতে এই যে সুন্দর গান গাইছো। আমি একটা কথা বলি, এই কথাটা আমাকে সবাই বলে, কিন্তু মোস্ট অফ দ্য গান আমার গেয়েছে হচ্ছে শাওনের ভয়েসটা এত সুন্দরভাবে ও গেয়েছে। মোর বই নিছে, মোর পদ্মা পাইছে, গাইলাম তো। না এটা জাতীয় সঙ্গীত তো সবাই গাইতে পারে, আমি দাঁড়াই গেছি, আমি দাঁড়াইছি বইয়ে শুনতে চাই। আমি তো গান করতে পারি না। যে কোনো পছন্দের 2 লাইন গান গাও। ভালোবাসার মূল্য কত আমি সে তো জানি না, এ জীবন তুল্য কি তার আমি সে তো বুঝি না, ভালোবাসার মূল্য কত আমি না জেনে না বুঝে দিলাম তোমায় মন, পরে বেশি দাম চেও না। আপু, আমি আমার জীবনে তোমার সাথে অনুষ্ঠানে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনোদিন কোনো অনুষ্ঠানে
গানটা আপু আজকে তো আমার ফ্যামিলি আড্ডা হলো, এটা অনুষ্ঠান কি বল গেল? আমি গানটাকে ভালোবাসি, কিন্তু এত সুন্দর মনে হচ্ছে যে গানটা যে তুমি গাইলা, আমি বিশ্বাস করো আমি চোখ বন্ধ করে সেই পারভেজ ভাইয়ের সেই পিকচারাইজেশনে চলে গেছি। আহা কি গান! কিন্তু এপার ওখানে ওপার। একটা শর্ট ছিল, তুই দেখেছিস কিনা, একটা কমলা সে এভাবে করে ফেলে, এভাবে করে মারে, এভাবে করে ফেলে, হ্যাঁ, ওই এবং আমলে। এটি সুপার ইম্পোজ করা। হ্যাঁ। এই সুপার ইম্পোজের গল্পটা আমার মা আমাকে করেছিলেন, যে বড় মামা আবার যা কিছু করতেন আমার মায়ের সাথে। আমার মায়ের গল্প এখনো যদি তুই বড় মামার সামনে শুধু নার্গিস আপা, খালি বলবি যে নার্গিস আপার গল্প বলেন, বলতে গেলে কাঁদতে 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 আমার আর মামাটা একটা শেষ এত হয়ে পাঁচ যায়। ভাইয়ের এক বোন, না, আর আমার আম্মার সাথে বড় মামার রিলেশনটা মানে একটা একদম পিঠাপিঠি মনে হয় সম্পর্কটা ওইরকম। তবে আমার সবচেয়ে বড় মজার বিষয় যেটা হয় কি, আমার যতগুলো বান্ধবী আছে সব আমার বড় মামার জন্য ফিদা। সবাই মানে শোন, ঢাকায় যখন যাবি বড় মামার সাথে যদি দেখা না করেছে, যে শায়লাকে দেখিস না, বড় মামার জন্য আর কেউ না, না 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 আর কেউ হবে না, সোহেল রানা ছাড়া আর কেউ না, চলে সোহেল রানা মানে dashing, এরকম। আমারই পছন্দের না। আমি আরেক জায়গায় যে ডিসিতে, সেখানে তো তুই ইয়েকে চিনিস, কাজী মনিকে মনিক চিনিস চিনি, না? না, হ্যাঁ। মনিকে তো চিনিস, চিনি। পারভিন পাটোয়ারি। তা নেই, আমার আর কিচ্ছু চাওয়া নাই। যদি বাংলাদেশে গেলে পরে শুধু বড় মামার সাথে একটু সময় আমাকে মানে একটু কথা বলবো ওনার সাথে। এই যে ভালোবাসাটা এত বছরের পরেও তাদের ভেতরে সেই জায়গাটা দাগ কেটে রেখেছে, মানে এটা তাদের চেঞ্জই হচ্ছে না, নতুন কোনো হিরোই সেই জায়গায় নিতে পারছে না। ইটস লাইক সামথিং ভেরি ডিফারেন্ট। অনুষ্ঠান কথা বলতে অনেক আড্ডা শেষ হয়ে গেছে, কিন্তু ওই যে কথা আছে না, শেষ হইলো হইলো না শেষ। তুমি যদি দর্শকের জন্য কিছু বলো, ঠিকানা নিয়ে কিছু বলো, ফ্রাইডে নাইট জায়েদ খান নিয়ে বলো, এবং তোমার শাড়ি মেলার জন্য তুমি যদি কিছু ক্যামেরায় বলো না। কত কিছু বলতে বললো বলেন তো। এক কথায় যদি বলি, ঠিকানায় আসতে পেরে আমার কাছে মনে হয়েছে আমি নিউ ইয়র্কে খুব সুন্দর একটা ঠিকানা পেয়েছি। কারণ ঠিকানা বহু বছর ধরে তাদের পথ চলা, তারা আমাদের বিভিন্ন কাজের সাথে সবসময় সম্পৃক্ত ছিলেন। বাংলা সংস্কৃতিকে, বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ চলায় ঠিকানার নাম না বললে আসলে বিরাট বড় ভুল হবে, বিরাট বড় অপরাধ হবে। ঠিকানাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম সুন্দর একটা আয়োজনে সম্পৃক্ত করবার জন্যে। আর আমার কথা কি বলবো, আমার পথ চলা শুরু হয়েছে কেবল। আমি ফাইটার হিসেবে ফাইট করে যাচ্ছি, আর বাংলাদেশকে আপনাদের হৃদয়ে, আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেবার জন্যে ছোট্ট একটা চেষ্টা আমার, স্টাইল চেক বাই তানিয়া আহমেদ। সেটার সাথে আপনারা সবসময় থাকবেন। ফেসবুক পেজে যদি লাইক অ্যান্ড ফলো দেন ইটস ফাইন, তা না হলে আমার এই যে 31 এবং 1, তারপরে আবার 14-15, মানে অনেকগুলো শোই আছে যেখানে আপনারা এসে আমার কালেকশনগুলো দেখতে পারবেন। আর ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, মাই লিটল ব্রাদার, আমাদের পরিবারের ছোট্ট একটা ভাই, ও যে এত সুন্দর করে পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশের নাম, আমাদের সবার নাম উজ্জ্বল করছে, এটা যে আমাদের জন্য কত বড় একটা পাওয়া। কে ধরে রাখে নিজের সংস্কৃতিকে, নিজের দেশকে, নিজের পেশাকে? ও কিন্তু ধরে রেখেছে। এই দেশে এসেও যুদ্ধ করে যাচ্ছে, ফাইট করে যাচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ, অ্যান্ড বেস্ট উইশেস ফর হেম। অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ ব্রাদার। থ্যাংক ইউ আপু, লাভ ইউ টু। আসলে কথায় কথায় আমি চোখে পানি এসেছিল, কারণ বিদেশের বাড়িতে একা থাকা হয়, আর আমি আমার বোনের কাছে মানুষ। আমার মা বাবা মারা গিয়েছেন, আমি ছোটোবেলা থেকে আমার একটাই বোনের কাছে মানুষ। এই বোন যখন এরকম কমপ্লেন দেয় ভেতর থেকে, যেখানে কোনো আর্টিফিশিয়ালিটি থাকে না, শুধুই ভালোবাসা থাকে, সেই ভালোবাসার থেকে আসলে কথাগুলো আমার কাছে বিচ্ছিল গায়ে। আসলে আপুকে আল্লাহ অনেক ভালো রাখুক, এবং আপুকে এভাবে ছাড়বো না। কারণ কি আপু, আমরা কি করি লাস্ট সেগমেন্টে, আমার সাথে যারা যারা কাজ করছে, মাহি, ফারিয়া, কনা, সবাই আমরা আমাদের ফ্রাইডে নাইট জায়েদ খান আমাদের একটা টাইটেল সং, এটা আমাদের একটা সিগনেচার সং। তো এই গানটা সবাই সাথে আমরা স্টেপ করেছি, তো সবাই এটার সাথে করেছে। তো যেহেতু তুমি আসছো আজকে, তো আজকে তোমাকে ডিফারেন্ট, যেহেতু আমাদের সিজনের প্রথম পর্ব, তুমি সেকেন্ড সিজনের, এটার সাথে আমরা, তুমি ফ্যাশন দুনিয়া একটা অনন্য নাম, তুমি বিবি রাসেলের ওই সময়কার শুরু করে তোমরা ফ্যাশন জগতে পুরা প্রতিক্রিয়া, তোমরাই পথ দেখিয়েছো দেখে এখন সবাই কোরিওগ্রাফ করছে। আগে ফ্যাশন শো দেখতে যেতাম। তো গানের সাথে আজকে তুমি স্টেপ করবা, তোমার সাথে একটা হেঁটে প্র্যাকটিস করবো, এটা দিয়ে আমরা আজকে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবো। তুমি চলে যাবো শায়লা আবার বাড়ি, আমি চলে যাবো আমার বাড়ি, কোনো অসুবিধা নেই। আমরা আজকে এই সুন্দর করে, কিচ্ছু না তো, কোনো প্রস্তুতি নেই, নর্মাল। আমরা মিউজিকের সাথে সাথে তুমি হাঁটবা, আর তোমার সাথে আমি হেঁটে চেষ্টা করবো আজকে র্যাম মডেল হওয়ার।
বিহাইন্ড অফ মাই সিস্টার তবে তানিয়া আজকে আহমেদ। আজকে একটা জিনিস খেলে আমার ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, হাঁটার শেষে কিন্তু একটা ডিগবাজি মারবি না। না না ডিগবাজি মারবো না, ডোন্ট ওয়ারি, ডিগবাজি শেষ। ডিগবাজি এখন আজকে র্যাম্পের হাঁটা হবে, ডিগবাজি নয়। posh। আজকে পশ, এই ড্রেসে নো ডিগবাজি, এই ড্রেসে আজকে হবে স্টানবাজি হাঁটা। চলেন দর্শক, আর আবারও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ঠিকানার সাথে থাকবেন, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকবেন, এবং অবশ্যই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, এবং বাংলাদেশি সংস্কৃতির সাথে থাকবেন। আর এখন আমার ফেভারিট তানিয়া আহমেদের সাথে র্যাম্পের হাঁটা দিয়ে আমরা অনুষ্ঠানের শেষটা শেষ করব। আবারও সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। বরিশাল্লা পোলাই আমি, ঘড়িটা অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যায় ভাইরাল আমি। আড্ডা নাচে গানে তুলবে সবাই ফানে, স্বাগতম ঠিকানা তারার মেলায়। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিবানা। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না।